널 위해서라면 난 아파도 강한 척할 수가 있었어. সারা বছর পড়তে বসলে পড়িস না, সবসময় খেলা আড্ডা বন্ধু বান্ধব এইসব নিয়ে থাকিস, একটু পড়াতে মন বসে না। এই জন্যই তো পরীক্ষার মধ্যে A+ আনতে পারিস নাই। দেখা দেখ তোর পাশের বাসার মেয়েটা দেখা কত ভালো রেজাল্ট করেছে, তাই ভালো স্কুলে এডমিশন নিয়েছে, সায়েন্স নিয়ে পড়ালেখা করছে। আর তুই দেখ একটা ভালো স্কুলে এডমিশন নিতে পারলি না। কি করবি এই লাইফটা নিয়ে? মরে যেতে পারিস না? মৃত্যু দেখিস না? মানুষের মেয়ে তো এরকম লজ্জা মুখ নিয়ে চলাফেরাও করে না। তোকে তো কতবার বলি মরে যেতে, মরে যায় না। মরে গেলে আমিও শান্তি। আমার দুইটা সন্তান কখনো আমাকে জ্বালাই নাই, কিন্তু তোর জন্য 24 ঘন্টা আমার মানুষের কথা শুনতে হয়, তোর বাবাদের কথা শুনতে হয়। দেখতে পারিস না তোর বড় বোন থেকে শিখতে পারিস না, তোর বড় ভাই থেকে শিখতে পারিস না ওরা কিভাবে পড়াশোনা করছে? তুই কেন এত গর্দভ হলি? কেন হলি? এইরকম কথা শুনলে অনেকে এতক্ষণে ফাঁসি খেয়ে মরে যেত। তোমরা হয়তো চিন্তা করছো এটা আবার কি, কার সাথেই বা এটা হলো। আমি বলছি, আমি অ্যামেলিয়া। BTS আর্মি হওয়ার পিছনের গল্পটাই হচ্ছে এটা। আমি কিভাবে BTS আর্মি হলাম। BTS আর্মি হওয়ার ফার্স্ট রিজন ছিল এটা। সময়টা 2015 সাল। সেদিন আমার জেএসসি রেজাল্ট দেওয়ার কথা ছিল। আমার মা বাবা আশা করেছিল আমার বড় ভাই আর বোনের মতো আমিও গোল্ডেন A+ পাবো। A+ তো দূরের কথা, আমি তো প্লাসের কাছাকাছিও যেতে পারিনি। কোনো মতে ঠেলে টুলে আনতে পারছি। ওই যে বলে না, মা বাবা একটু বেশি আশা করে। পাশের বাসার মেয়ে, পাশের বাসার এই, পাশের বাসার সে, কে কি পেলো না পেলো এইসব সবসময় চিন্তাধারা করে। আমার মা বাবাও কিন্তু ব্যতিক্রম নয়, তারাও সবসময় দেখতো পাশের বাসার মেয়েটা কি পেয়েছে, পাশের বাসার ছেলেটা কি পেয়েছে। ঠিক ওই রকমই হলো। দুঃখক্রমে আমার পাশের বাসার মেয়েটা আর পাশের বাসার ছেলেটা কিন্তু গোল্ডেন A+ই পেয়েছিল, যার ফলস্বরূপ তারা ভালো একটা স্কুলে এডমিশন নিতে পেরেছে, আর আমি এডমিশন নিতে পারিনি। ওই যে নর্মাল যে স্কুল থেকে জেএসসি পরীক্ষা দিয়েছি ওই স্কুলে এডমিশন নিয়েছি। কিন্তু 2016 সাল আসার পরেও এই কথাটা আমার কিছুই ছাড়ছে না। যেখানে যায় না কেন, যার বাসায় যায় না কেন, সবারই একই কথা, A+ কেন আনতে পারলি না, গোল্ডেন না আনতি A+ আনতি। এইসব কথা শুনে আমার মাও আমাকে বারবার বলতো, লজ্জা করে না, মরে যেতে পারিস না, কেন আনতে পারলি না, এই ধরনের মানসিক চাপ আমাকে দিত। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সুসাইড করব, আর সেদিনই সুসাইড
করবো যেদিন আমার জন্মদিন। ঠিক কয়েকদিন পরে আমার ঠিক জন্মদিনই আসলো। আমার জন্মদিনের আগের দিন মানে রাত 12টার পরে তো আমার জন্মদিন, তাই 12টার আগে আমি ফাঁসি খাওয়ার জন্য আমার রুমের ফ্যানের সাথে নিজের ওড়নাটাও ঝুলিয়ে নিয়েছিলাম। তখন কিন্তু আমার বোনের পার্সোনাল কোনো মোবাইল ছিল না, একটা মোবাইল ছিল এক্সট্রা করে, যেটাতে আমাদের বাসায় আমরা দুই বোনই দেখতাম। আমার বোন কোথাও বেড়াতে গেলে আমার বোনটা মোবাইলটা বাসায় রেখে যেত। ঠিক ওই সময় আমার বোন বাসায় ছিল না, কোন একটা রিলেটিভের বাসায় গিয়েছিল, ঠিক এখন আমার মাথায় নেই। আমি মনে করেছিলাম মোবাইল যেহেতু আছে, আমার বোনের একটা ফেসবুক অ্যাকাউন্টও ছিল তখন, যেখানে ও কে ড্রামা এইসব চাইনিজ ড্রামা এইসব দেখতো। তখন আমি কে ড্রামা চিনতাম না, সবকিছুকেই কিন্তু চাইনিজই বলতাম, জাপানও চিনতাম না। আমার মাথায় এসেছিল আমি ওই ফেসবুকে গিয়ে একটা পোস্ট দিব। আবার চিন্তা করলাম না না, লাইভে এসে সুইসাইড করবো। এইসব করার চিন্তা করতে করতে বললাম আচ্ছা ভাবি একটা পোস্ট করে তারপর সুইসাইড করে ফেলবো। আসলে তখন আমি ধরতে গেলে পুরাটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম। এইসব কিছু ভাবনা চিন্তা করতে করতে আমি ফেসবুকে গিয়ে যখনই টাইপিং করব তখনই আমার মোবাইলে সময়টা দেখতে পাই রাত 12টা বাজে গেছে। রাত 12টা বাজার কিছুক্ষণ পর দেখতেছি একটার পর একটা নোটিফিকেশন আসা শুরু করলাম ওই ফেসবুক অ্যাকাউন্টে। এত নোটিফিকেশনের মধ্যে বিরক্ত হয়ে আমি না একটা নোটিফিকেশন ওপেনও করলাম, আর নোটিফিকেশন ওপেন করার সাথে সাথে আমি একটা পিচ্ছি বাচ্চা দেখতে পেলাম। অবশ্য তখন আমার জন্য ওই ছেলেটা পিচ্ছি ছিল না, খুব কিউট ছিল। ওই যে মানুষ বলে না প্রথম দেখাতে তার প্রেমে পড়েছি আমি, একটা গান আছে এরকম। আমিও না ওই ছেলেকে ফার্স্ট দেখে ওই রকম স্তব্ধ হয়ে গেছিলাম। আমার পুরো ডিপ্রেশনের মাথাটা তখন এতটা পাতলা লাগতেছিল, আমার মাথা থেকে সবকিছু চলে গেছিল, মানে কেমন জানি ফিল হয়েছিলাম, কাউরে বুঝতে পারবো না, স্তব্ধ হয়ে গেছিলাম। ধরতে গেলে ওইটা লাভ অ্যান্ড পাস সাইডের মতো হয়ে গেছে একটা। ওই ছবির উপরে লেখা আছে হ্যাপি বার্থডে। আমি বলি কি রে এই ছেলেটার আজকে বার্থডে? আমারও তো আজকে বার্থডে। এখন এই ছেলেটা কি, নাম কি, কিছুই আমি জানি না, শুধু জানি এটা একটা চাইনিজ ছেলে। এই ছেলেটা সম্পর্কে আরো কিছু জানার জন্য আমি যে গ্রুপ থেকে পোস্টটা এসেছিল আমি ওই গ্রুপে যাই। যাওয়ার পরে আমি যা দেখলাম তার সাথে অবাক হয়ে গেলাম। এই চাইনিজ ছেলেটা তো একা না, তার সাথে আরো 6টা ছেলে আছে। একটার থেকে তো একটা মাশাআল্লাহ। আমি না ওই পেজের একটার পর একটা ভিডিও দেখা শুরু করলাম, আর ভিডিও দেখতে দেখতে একটা গান সামনে চলে আসলো। গানটা হচ্ছে ফায়ার। ফায়ার গানটা আগস্টে, আমি অক্টোবর আগস্টে একটু ভুলে গেলি, আগস্টে গানটা রিলিজ পাই। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করি খুব ভালো করে, ওই গ্রুপের মধ্যে ওই ছেলেটা আছে যাকে দেখে আমার খুব ভালো লেগেছিল। আস্তে আস্তে সবকিছু জানার চেষ্টা করি, কিন্তু না এদের সম্পর্কে কিছু জানিও না, এদের নামও মুখ দিয়ে বের হয় না। বাপ কি কঠিন নাম! হঠাৎ করে আমার কানে আওয়াজ পাই আজানের। আমি তো পুরো অবাক হয়ে যাই, আজান দিয়ে দিচ্ছে মানে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। তারপর আমার মাথায় আসে কি রে আমি তো সুইসাইড করতে গেছিলাম, আমি হঠাৎ করে এখানে কেমনে আসলাম, মানে এগুলো কি দেখছি, আমি তো এতক্ষণ মরে ভূতেই যাওয়ার কথা। তারপর আমার মাথায় আসলো এটা কি কোনোভাবে কোনো ইঙ্গিত নাই আমার সৃষ্টিকর্তার থেকে? মানে আমি চাইলে এতদিন সৃষ্টিকর্তার কাছে চলে যেতে পারতাম, কিন্তু আমার সৃষ্টিকর্তা আমাকে এই উসিলাই হয়তো বাঁচিয়ে দিয়েছে। এইসব কিছু মাথায় আসার পর ফজরের আজানের সময় মোবাইলটা রেখে নামাজ আদায় করি। নামাজ আদায় করে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমার জীবনে এই মানুষটাকে এনে দেওয়ার জন্য। তোমরা জানতে চাইবে না সে কে? সে আমার প্রাণের চেয়ে প্রিয় একজন মানুষ, জিয়ান জাঙ্গো। সেপ্টেম্বরের 1 তারিখ আমার বার্থডে। আমার প্রিয় মানুষটাই, দেখো না কথাটা আমি, হ্যাঁ এই মানুষটাকে আমার পাওয়া হয়নি, আমার বিয়ে হয়েছে, আমার একটা বেবি আছে, কিন্তু দেখো ওই মানুষটার প্রতি আমি এখনো মায়া কাটিয়ে উঠতে পারিনি। এই যে এটাই ছিল আমার বিটিএস আর্মি হওয়ার জার্নি। সেদিন থেকে আমি বিটিএস আর্মি। হ্যাঁ এটা বলো না যে আমি শুধু জঙ্কুকের জন্য বিটিএস আর্মি হয়েছি। আমি লিডারের, আমাদের হোয়াইট ওয়াইফ, আমাদের বিহাই, আমাদের হাসির বাচ্চা, আমাদের সানশাইন, আমাদের বেবি টাইগার বেবি, যেমন তো
বিটিএস আর্মি হয়েছি। আর একটা জিনিসের জন্য বিটিএস আর্মি হয়েছি, দেখো বিটিএস আর্মিদের জন্য বিটিএস আর্মি হয়েছি, তাদের এত ভালো ব্যবহারের জন্য। তোমরা হয়তো বললে বিশ্বাসও করবে না, আমি বিটিএস আর্মি হয়েছি এখন 10 বছর হবে সেপ্টেম্বর আসলে। আমার কিন্তু আরেকটা পরিচয় আছে, আমি কিন্তু টেকক লাভডাব চ্যানেলের অ্যামালিয়া। অনেকে চিনে অনেকে চিনে না, যারা চিনে না তাদের জন্য কিন্তু আমি আমার প্রোফাইলটা দিয়ে দিব। আসি, আজকে অনেক কথা বলে ফেলছি। পার্পল ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার নাম কে? বর্তমানে আমি কলেজে পড়ছি, বয়স 18। আমি হলাম কি আমার বাবা মার একটি মাত্র মেয়ে। এখন পর্যন্ত আমার মাঝে বাচ্চা স্বভাবটা বিরাজমান। আমার বাবা মা দুজনই টিচার। লোকমুখে শুনেছি যাদের বাবা মা টিচার হয় তাদের নাকি জীবনে অনেক প্যারা। কই, আমার তো তেমন না। স্টুডেন্ট হিসেবে খুব যে ভালো তাও না, আবার খুব খারাপও না, মিডিয়াম বলা চলে। অতিরিক্ত আদরের ফলে পড়াশোনাটা একটু কম করি। স্যাররা বলে আমি যদি একটু ভালো করে পড়াশোনা করি আমার রেজাল্ট নাকি অনেক ভালো হবে। আহারে, অত পড়াশোনা করে কি করব? 2 দিন পর তো মরেই যাব। এইটুকু জীবন, সারাদিনে যদি বইয়ের মধ্যে মুখ গুজে রাখি তাহলে অন্য কিছু করবো কখন? যাকে আমার কথাবার্তা শুনে তোমরা আবার এটা ভেবে বসো না যে আমি পাত্র খোঁজার জন্য নিজের ইন্টারভিউ দিচ্ছি। আমি এমনিতেই তোমাদের সাথে পরিচিত হচ্ছি আর কি। যাকে এইসব পরিচয় ছাড়াও আমার আরেকটি পরিচয় আছে। কি বলতো? আমি হলাম কি বিটিএস আর্মি, আর আমার বাইস হলো কি বিটিএস এর পার্ট জিমিন। ওই গুলুমুলু দেখতে হাসে বাচ্চাটা। ইস, ওই পার্ট জিমিনের গালের ওপর আমার যা লোভ। যদি সামনে পেতাম নির্ঘাত গাল দুইটা টেনে লাল করে দিতাম। আমি বুঝি না বাবা, মানুষ এত কিউট হয় কিভাবে? শুধু কি পার্ট জিমিন, বিটিএস এর এক একটা সদস্য এক একজন দেখতে যত না সুন্দর, তার থেকে বেশি সুন্দর তাদের মন। আমি বারে বারে তাদের ব্যবহারে মুগ্ধ হই। মাঝে মাঝে ভাবি আমি এত বড় বলদ ছিলাম, আমি কিনা ছিলাম বিটিএস হেটার। ছি, এখন ভাবতে তো লজ্জা লাগে। কিন্তু এখন দেখো, বিটিএস ছাড়া আমার একটা দিনও চলে না। ইস, কি বাজেভাবে যে বিটিএস এর মায়া পড়েছি কি বলবো। বিটিএস আমার জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে যখন মনে হয় বিটিএস একদিন ব্যান্ড হয়ে যাবে, তীব্রভাবে বুকে ব্যথা শুরু হয়ে যায়। তবে টুনা আন্টির জামাইয়ের ইন্টারভিউতে বলা কথা শুনে একটু শান্তি লাগলো। টুনা আন্টির জামাই চিনলে না মনে হয়। আমি আমাদের চিনু আঙ্কেলের কথা বলছি। ওই যে একটা ইন্টারভিউতে বলেছিল না বিটিএস নাকি কোনোদিন ব্যান্ড হবে না। ইস, সেদিন তো আমার ডিজে গান ছেড়ে দিয়ে লুঙ্গি ডান্স দিতে মন চাচ্ছিল। কিন্তু পরক্ষণেই ভাবি এটা কীভাবে সম্ভব? কোনো কিছু শুরু থাকলে তার তো শেষ অবশ্যই আছে। তখনই মনটা আবারও খারাপ হয়ে যায়। বিটিএসদের ছাড়া থাকবো কীভাবে? পরক্ষণে আবারও মনে হয় জীবন বা সময় কারোর জন্য থেমে থাকে না। হয়তো তখন বিটিএসের সদস্যরা বা আমরা আর্মিরা আমাদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ব, আমাদের হয়তো তাদের কথা তেমন মনেই পড়বে না। তবে দিন শেষে ক্লান্তি নিবারণের জন্য যখন বিছানায় কাটা এলিয়ে দেব, তখন তাদের কথা ঠিকই মনে পড়বে। তখন হয়তো মনটা খুব খারাপ করবে, চোখ দিয়ে দুফোঁটা পানি বের হবে। এই যা, তারপরে রাত কেটে গেলে নতুন একটা দিনের সূচনা হবে। এভাবেই চলতে থাকবে জীবন। কিরে ওই মজিদ পাগলার বউ, তোর কি ডায়েরি লেখা কমপ্লিট হয়েছে? তোর জন্য দেখা যাবে আজকে আবার লেট যাব। আজকে যদি আবার লেট হয় রে, তোকে আজকে আমি চিকেন কিমা বানাবো, তারপর উইদাউট সস আমি কপাত করে খেয়ে ফেলবো। আরে ধুর বাবা, এই সময় তোকে আসতে হলো? পলিবাগলির নানা তো বোন কথাকার। আমি আমার মনের মাধুরী মিশিয়ে ডায়েরি লিখছিলাম, তোর ব্যাঘাত ঘটাতে চলে আসতেই হলো। তোর দেখিস জন্মে বিয়ে হবে না, আর যদি বিয়ে হয় তাহলে দেখবি তোর জামাই দিনরাত 24 ঘন্টা তোকে খালি ছাতা রুষ্টা মারবে। সাথে সাথে আমার পিঠে ধুম করে একটা কিল পড়লো। ও বাবা, কি যে ব্যথা পেয়েছি, মনে হচ্ছিল এখনই আমার কিডনি আটকে ফুসফুস দিয়ে শ্বসন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। সাথে সাথে পিঠে হাত চেপে জোরে করে আম্মা বলে একটা চিল্লানি দিয়ে উঠলাম। সাথে সাথে আমার আম্মা যান খুন্তি হাতে হাজির। কি রে মাইয়া, এরকম কন্ডারের মতো চিল্লাইতেছিস কেন? হ্যাঁ, সারাদিন যদি এরকম কন্ডারের মতো চিল্লাস তোকে তো বিয়ে দিতে পারবো না রে। আর তাছাড়াও কত বাচ্চা তুই দেখছস? কি গো সয়াবিন, কই থাকো তুমি? তোমার মাইয়াটাকে একটু উস্তা মারতে পারো না? আম্মু, এটা কোনো কথা? কোনো কিছু হলে বা না হলে এরকম আব্বুকে ডাকো কেন? হেই আমজুন, এরকম গলা চেপে চেপে আমাকে ডাকবে না। আমি তোমাকে কতবার বলবো তোমার
তোমার এরকম গলা চিপা কথা শুনলে আমার কিডনি গলা এসে আটকে যায় রামজুন। তুমি জাস্ট চুপ করে সয়াবিন তেল। তোমার আজকাল পাইতে পাইতে মাইয়াটা দেখো আলসা গালসা হয়েছে। 10টা বাচ্চা গেছে গা, এখন পর্যন্ত কলেজে যায় নাই। হে তেমা, এটা কোনো কথা? 10টা বেজে গেছে, তুই কখন কলেজে যাবি? কি? তো 10টা বেজে গেছে? সাথে সাথে আমার পিঠে আরেকটা কিল পড়লো। এই কিলটা আমার বেস্টি সুজি আমার পিঠে মারলো। আরে বাবা, এরকম কিলাকিলি করতেছস কেন? আমার বাচ্চা ফোটানোর আগে আমাকে দুনিয়া থেকে আউট করে দিবি নাকি? ইতিমধ্যে আমার আম্মা জান আব্বা জান যে যার কাজে চলে গেছে, আর 10 মিনিটের মাথায় আম্মু আব্বুকেও কলেজে যেতে হবে। সেই জন্য সকালবেলা আমাদের অনেক তাড়াহুড়ো থাকে। কুত্তি, উল্টাপাল্টা কথা আর একবার বললে তোর উস্তা মেরে ওখানটা পাঠাই দিব। ইস, উস্তা মারবি ভালো কথা, কিন্তু ওখানটা কেন সাউথ কোরিয়া পাঠা, তাও একটা কাজ করবি। আরে ধুরু বাবা, তেতে বন্ধ কর, তাড়াতাড়ি চল, না হলে আজকে আমি সত্যি সত্যি লেট হয়ে যাব। তাহলে লেটটা কার জন্যে হবো? অবভিয়াসলি তোর জন্য। হোয়াট? বর্তমানে তে আর সুজি রাস্তায় হাঁটছে আর ঝগড়া করছে। ওই মজিদ পাগলার বউ, আমার জন্য তুই কেমন লেট হলি? তোর জন্যই তো। আমার বাসায় এসে যদি একবার বলতি 10টা বেজে গেছে, সাথে সাথে আমি এক দৌড়ে বাড়ির বাইরে চলে আসতাম। আর তুই কি করলি? দুইটা কিল বেড়ে আমার উপরে যাওয়ার টিকিট কাটতে লাগছিলি। অসভ্য মহিলা একটা। এমন সময় সুজি তের কথা শুনে তের পিঠে আরেকটা কিল দিতে গেলেই তে সুজির হাত ধরে সুজির পিঠে ধাম করে একটা কিল বসিয়ে দেয়। ব্যাস, সুজির বলতি বন্ধ। সুজি এখন কাঁদো কাঁদো ফেস নিয়ে তের দিকে তাকিয়ে আছে। কুত্তা, তোকে আর জন্মে কিচ্ছু বলবো না। হ্যাঁ, তুই কিছু না বললেই ভালো। অসভ্য একটা। আমার পিঠে দুইটা কিল মেরে আর দম বন্ধ করার অবস্থা করে দিয়েছিলি, এখন আবার তোর মুখে কথা আসে কোন দিক থেকে? নাক ফুলিয়ে সুজি তের দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে একটা রিক্সা পেয়ে যাওয়ায় তে আর সুজি রিক্সায় উঠে বসে। তে রিক্সায় উঠে তার আরেকটা বেস্ট ফ্রেন্ড ন্যান্সিকে একটা কল দেয়। 2 মিনিটের মাথায় ন্যান্সির বাসার সামনে গিয়ে রিক্সা দাঁড়ায়, আর ন্যান্সিও বাসা থেকে বেরিয়ে এসে ধপ করে রিক্সায় উঠে বসে। আর এদিকে রিক্সা চলছে রিক্সার আপন গতিতে। কিরে, এত দেরি করলি কিসের জন্যে? আজকে ফার্স্ট ক্লাস কার জানিস? জানি তো বান্ধবী, সেই জন্যই তো বুকের ভেতর ধারাম ধারাম করছে। ওই কঙ্কাল ঘাটতারাটা আজকে আমাদের খান ধরে বাইরেই দাঁড়িয়ে রাখি নাকি হ্যাঁ জানি। যাকে ওসব বাদ দে, যা হবে দেখা যাবে। কিন্তু কথা হচ্ছে, আজকে সুজির মুডটা এত অফ কেন? আর বলিস না, আমার পিঠে ধরুম ধরুম করে 2টা কিল দিছে, তারপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর পিঠে একটা কিল দিছি। তাতেই দেখ বান্দরের পেছনের মতো মুখ করে নিয়ে বসে আছে। কুত্তা, ওই দেখ আবার আমার উপর চাতে। কি খারাপ হারামজাদি কুত্তি, কি জোরে কিল দিছিস জানোস? ব্যথার ঠেলায় মনে হচ্ছে গগন জারে আমি উপরে চলে যাই। এবার বোঝো চান্দু, আমারও এরকমই লেগেছিল। ইস, এখনো ব্যথা করছে। যাকে 10টা 15 বাজে, আর 5 মিনিটের মধ্যে যদি পৌঁছাতে না পারে, নির্ঘাত ওই ঘাটতারা কঙ্কাল হনুমান স্যার আমাদের ক্লাসরুমের বাইরে কান ধরিয়ে দাঁড়িয়ে রাখবে। আর তারপর আমি তোর সব হাড্ডি কুড্ডি ভেঙে সসমাকে খেয়ে ফেলবো। রাক্ষসী মহিলা একটা। বর্তমানে বিটিএস এর 2 জন সদস্য মানে কিম সুক জিন আর জং হোসাক ওরফে জিন আর জেহো, তারা 2 জন ছাড়া বাকি সবাই মিলিটারিতে আছে। মিলিটারিতে থাকাকালীন সবার আপডেট পাওয়া গেলেও পাওয়া যায় না শুধু সুগার আপডেট। এই তো সুগার বাড়তে গেল, তবুও দেখা মিলল না। আর্মিদের যে খুব কষ্ট হয়। সত্যি কি বুঝতে পারি না সুগা? সুগা আর এমভি ওরা 3 জনই আলাদা আলাদা ক্যাম্পে মিলিটারি ট্রেনিং নিচ্ছে, তবে জাঙ্কুক আর জিমিন একই ক্যাম্পে আছে। একটু আগে লাঞ্চ করেছে, তাই এখন শান্তি করে ঘুমাচ্ছে সুগা। ইস, কি সুইট বিড়ালের মতো লাগছে দেখো। কিন্তু আমাদের বিলাই মশাইয়ের শান্তিটা কারো একজনের একদম পছন্দ হলো না। মনে হয় জানি সুগা যদি ঘুমিয়ে থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছ এই মিস্টারের বউ, একে গুনে গুনে 1000টা ছাঁটার উষ্টা দেবে। সুগাকে তো সবাই চেনো, তবে এই মিস্টারটাকে নিশ্চয় চিনতে পারছো না। ইনি হচ্ছেন ক্যাপ্টেন বগুম। সুগাদের ক্যাম্পে ইনি ট্রেনিং করায়। বলে রাখা ভালো, ক্যাপ্টেন বগুমের একটা বিশেষত্ব আছে, তিনি যেখানেই যান তার সাথে একটা লম্বা মতো কালো ছাতা রাখে। আজকেও তার ব্যতিক্রম হলো না। সুগাকে শান্তিতে ঘুমোতে দেখে ক্যাপ্টেন বগুম তার ছাতার পেছনের চোচালা অংশ দিয়ে সুগার পেটে একটা ঘুতা মারলো। ক্যাপ্টেন বগুমের ছাতার ঘুতানি খেয়ে সাথে সাথে সুগা মেয়াও মেয়া করতে করতে ঘুম থেকে উঠে পড়লো। না মানে আমি বলতে চাচ্ছি আম্মু আম্মু করতে করতে উঠে পড়লো। পেটে ব্যথার ঠেলায় সুগা পেটে হাত চেপে নাক মুখ কুচকে চোখ পিট পিট করে তাকায়। তখনই সুগার সামনে দৃশ্যমান হয় ক্যাপ্টেন বগুমের রাগি রাগি ফেস।
সাথে সাথে সুগা তার পেটের ব্যথা সংবরণ করে এক লাফে দাঁড়িয়ে ক্যাপ্টেনকে স্যালুট জানায়। লিসেন মিস্টার বিড়াল মহাশয়, এখানে আপনি মিলিটারি ট্রেনিং নিতে এসেছেন, ঘুমাতে না। তাই মন দিয়ে ট্রেনিং করবেন। আর একবার যদি আপনাকে ঘুমাতে দেখি, এই যে আমার ছাতা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনাকে পেটাবো। ইয়ে মানে ক্যাপ্টেন, আরে আপনি তো দেখি ঘুমের ঠেলায় চোখে খুলতে পারছেন না। ক্যাপ্টেন বগু সুগার পেটে তার ছাতা দিয়ে আরেকটা ঘুতা মেরে বলে, মিস্টার বিড়াল মহাশয়, কাম উইথ মি। সুগা মুখ টেরা করে বগুমের পিছনে পিছনে যেতে থাকে। আর মনে মনে সুগা ভাবছে, বুঝি না এই বেগুনের বাচ্চাকে কে ক্যাপ্টেন বানাইছে। সবসময় এসে আমার পেছনে লাগে, একটু আরাম মতো ঘুমাতেও দেয় না। আর ঘুমাতে না পেরে আমার চোখের নিচে দেখো কেমন ডার্ক সার্কেল পড়ে গেছে। সেই জন্যই তো আমি আর্মিদের সামনে যেতে পারি না। আর আর্মিদের বলা ইয়ঙ্গি ম্যারিমি শুনতে পাই না। এই দুঃখটা আমি কোথায় যে রাখবো। তবে হ্যাঁ, এই বেগুনের বাচ্চার ওই কালা লম্বা ছাতাটা একবার যদি আমার হাতে আসতো, তাহলে এই ক্যাপ্টেন বেগুনের বাচ্চাকে ওই লম্বা কালা ছাতা দিয়ে পিটিয়ে পিটিয়ে আমার দুঃখ কমাতাম। কিন্তু ধ্যার, সেটা তো হওয়ার না। তারপর ক্যাপ্টেন বেগম সুগাকে টেনে কড়া রোদের মাঝে নিয়ে আসে। তারপর সুগাকে ট্রেনিং করাতে থাকে। আর এদিকে রাগের ঠেলায় সুগার মাথা ফুটছে। আজ শুধু একটু ঘুম ধরেছিল বলে এই বেগুনের বাচ্চা আমাকে একা একা এই কড়া রোদের মধ্যে এনে ট্রেনিং করাচ্ছে। আমারও দিন আসবে রে বেগুনের বাচ্চা, যেদিন আমার দিন আসবে আমি তোকে গরম তেলে ফ্রাই করে ভর্তা বানাবো। তারপর সেই বেগুন ভর্তা আমি মজা করে ভাতের সাথে কষিয়ে মেখে খেয়ে ফেলবো। আর তারপর ঘুমাবো, তবেই আমার শান্তি হবে। একটা মেয়ে তার বিছানায় বসে বিছানার চারপাশে বই পুস্তক ছড়িয়ে ছিটিয়ে কিছু একটা ভাবছে আর উসকুস করছে। মেয়েটা আচমকাই একটা বালিশ ছো মেরে নিয়ে মাথার নিচে গুজে দিয়ে শটাং হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। বিড়বিড় করে কিছু একটা বলছে, চলো শোনা যাক। আমি জিন, আমিও তোমাদের মতো একজন বিটিএস আর্মি। আমার বাইস কি জানো? আমার বাইস হচ্ছে জাইঙ্গা থুকু থুকু জাংকুক। ওই দাদারে আমার জাইঙ্গা করে রাখতে খুব ভালো লাগে। বিটিএস আর্মি হওয়ার কাহিনী আজকে তোমাদের বলি। তো আমি বিটিএস আর্মি হয়েছি বিটিএস বাংলা ফানি ডাবিং দেখে। আরে তোমাদের এটা শুনতে আশ্চর্য লাগলেও সত্যি এটা। ফার্স্টে আমি বিটিএস হেটার ছিলাম, জানো। আমি আগে বিটিএসকে খুব হেট করতাম। তো একদিন বিটিএস এর ফানি ভিডিও আমার চোখের সামনে আসে। আমি বলতেছি ভিডিওটা দেখি তো কেমন লাগে। ও মা, ওদের ফানি ভিডিও দেখে আমি হাসতে 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 শেষ। পরে ওদের মধ্যে আমার জাইঙ্গাটারে খুব কিউট লাগে। তার আস্তে ধীরে ওদের সবার নাম জানি। তারপর ওদের পরিচয়, মানে ওরা কোথায় জন্মগ্রহণ করেছে, ওদের বয়স কি, ওরা কত সালে বিটিএস ব্যান্ডে জয়েন হয়েছে, এগুলো আর কি জানানি। তারপরে আমার মনে একটা জেদ ওঠে যে আমি বিটিএস এর কনসার্ট দেখতে যাব সাউথ কোরিয়া। এই কথা আমি আম্মুকে বলার পর কয়েকটা ঝাঁটার বাড়িও খেয়েছি আম্মুর থেকে। চর থাপ্পড় তো আছেই, সাথে অনেকগুলো গালিও খেয়েছি এটার জন্য যে আমাকে বিটিএস এর কোনো জিনিসও কিনে দেবে না, আমাকে বিটিএস এর কনসার্টেও যেতে দিবে না। তো আমি এটার জন্য কেঁদে 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 আমার কোনো লাভ হয়নি। আমার এখন ফিউচার প্ল্যান হচ্ছে আমি খুব ভালো মতো পড়াশোনা করে সাউথ কোরিয়া যাবো, ওখানে গিয়ে বিটিএস এর কনসার্টে যাব। এখন যদি আমি কনসার্টে যেতে না পারি, আল্লাহ, আমি যদি সাউথ কোরিয়া যেতে পারি তাহলে ওদের জন্য আমার রাস্তাতেই দেখা হয়ে যায়, তাহলে আমাকে আর কনসার্টে যেতে হবে না। মানে ভাগ্য তো এমনিও হবে না, কারণ বিটিএস এর কনসার্টের টিকিট কিছু সেকেন্ডের মধ্যে সোল্ড আউট হয়ে যায়। তখন আমি টিকিট পাবো? আল্লাহ আল্লাহ, রাস্তাতেই যেন আমার বিটিএস মেম্বারদের সাথে দেখা হয়ে যায়। আমি যেরকম পড়াশোনা করি, এ পড়াশোনা নিয়ে আমি কোরিয়া কি নিজের শহরের বাহিরেও যেতে পারবো না। আমার পড়তে ইচ্ছে করে না। যাই হোক, নিজের ড্রিমটা পূরণ করতে হলে আমাকে পড়তেই হবে। আমি পড়েই ছাড়বো। যদি পড়তে ইচ্ছে না করে আমি জোর করে নিজেকে পারাবো, তবুও আমি সাউথ কোরিয়া যাবো। কিন্তু কেমনে যাবো আমি সাউথ কোরিয়া? আমার তখন ঘুম ধরতেছে। এখন যদি ঘুমাই পড়ি আমার আর পড়া হবে না। কালকে পরীক্ষায় 0-0 পাবো, তারপর আবার সাউথ কোরিয়া যাবার স্বপ্ন ভেঙে যাবো গা। বাট যে করে হোক আমি তো সাউথ কোরিয়া যাবই। আর তারপর জায়গাটারে বিয়া করতাম। এতক্ষণ যে কথা বলো সে হলো আরেকজন বিটিএস আর্মি, ওর নাম জিন। পরিচয় তো দিলই তোমাদের।
যখন পরীক্ষা আসে তখনই মূলত জিন পড়তে বসে, কিন্তু তার আগে জন্মেও বই পুস্তককে ছুঁয়েও দেখবে না সে। তবে হ্যাঁ, একদম ক্লাস টপার। আল্লাহ জানে সারা বছর একটু পড়াশোনা না করে কিভাবে জিন ক্লাস টপার হয়। জিন মেয়েটা আসলে অদ্ভুত। এতক্ষণ ধরে জিন বিড়বিড় করলেও এখন চোখ বুজে তার ভাবনার জগতে তলিয়ে গেছে। জিন তার মনে মনে কল্পনা করছে সে জাঙ্কুকের সাথে রোম্যান্টিক সঙ্গে নাচছে। এসব কল্পনা করতে করতেই জিন একসময় ঘুমিয়ে পড়ে। সেদিনকার মতো জিনের আর পড়া হলো না। আর অন্যদিকে একটু আগে ট্রেনিং শেষ করে জাঙ্কুক আর জিমিন তাদের ঘরে এসেছে। প্রচণ্ড ক্লান্ত হয়ে যাওয়ায় জাঙ্কুক বিছানার ওপর উপর হয়ে শুয়ে ওভাবে ঘুমিয়ে গেছে। জিমিনেরও নাজেহাল অবস্থা, গায়ে এটুকু পরিমাণে জোর পাচ্ছে না, তাই জন্য জাঙ্কুকের গায়ের উপরে ধপাস করে চিত হয়ে টান হয়ে শুয়ে পড়ে। এইভাবেই 2 ঘন্টা মতো ঘুমিয়েছে জাঙ্কুক আর জিমিন। হঠাৎ করেই জাঙ্কুক ডাইনোসরের 28 নম্বর বাচ্চার মতো লাফিয়ে ওঠে। যেহেতু জাঙ্কুকের পিঠের ওপর জিমিন শুয়েছিল, তাই জন্য জাঙ্কুকের লাফিয়ে ওঠার কারণে জিমিন আর তার ব্যালেন্স ঠিক রাখতে পারে না। তাই জন্য জাঙ্কুকের পরনে থাকা জামাটা টেনে ধরে। তারপর জাঙ্কুক আর জিমিন দুজনেই তাদের তাল সামলাতে না পেরে হুড়মুড় করে বিছানা থেকে ফ্লোরে পড়ে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এখন পর্যন্ত জাঙ্কুকের ঘুম ভাঙেনি। জাঙ্কুক তার কোমর ডলছে আর মুচকি মুচকি হাসছে। আর এদিকে জিমিন রাগের ঠেলায় জাঙ্কুককে কিছু একটা বলতে যাবে, তখনই জাঙ্কুকের এরকম মুচকি মুচকি হাসা দেখে বেশ কনফিউশনে পড়ে যায় জিমিন। এই জাঙ্গের বাচ্চার কি হলো? বিছানা থেকে পড়ে গিয়ে আমি আমার 14 গোষ্ঠীর নাম ভুলতে বসেছি, আর এই জাঙ্গা কিনা মুচকি মুচকি হাসতেছে। এইটা কোনো কথা? জিমিন জাঙ্কুককে অনেকবারই ডাকলো, তবে জাঙ্কুকের ঘুমই ভাঙছে না। জিমিন আমার বেশ বুঝতে পারছে জাঙ্কুক স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখতে দেখতে মূলত এরকম বাদরের মতো লাফিয়ে তাকে নিয়ে ঠাস করে মেঝেতে পড়ে গেছে। কিন্তু শালার কোনো ফিলিংস নেই নাকি? এত জোরে পড়লো, ওর ব্যথা লাগছে না? কি জানি বাবা। মূলত বিছানা থেকে পড়ে গিয়ে জিমিন বেশি ব্যথা পেয়েছে, আর জাঙ্কুকের তেমন ব্যথা লাগেনি। তাই জন্য জাঙ্কুকের এখন পর্যন্ত ঘুম ভাঙেনি। জিমিন কোনো মতে তার মাজাটা ধরে উঠে দাঁড়ায়। মাজায় হাত বুলাতে বুলাতে এক বালতি পানি এনে জাঙ্কুকের উপর ঢেলে দেয়। সাথে সাথে পুরো রুমে বন্যা বয়ে যায়। আর জাঙ্কুকও ধরপড়িয়ে উঠে বসে আর বউ বলে একটা চিৎকার দেয়। জিমিন তো অবাক। বউ? কি রে জাঙ্কুক, তুই এবার বউ কোথায় পেলি? জিমিনের কথা শুনে জাঙ্কুক আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয়। তখনই বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। জিমিন, সে আমার বউকে তুই আমার কাছ থেকে কেড়ে নিলি? মানে ভাই তোর কিসের বউ? কি রে জাঙ্কুককে, স্বপ্নে তুই আবার কাকে বিয়ে করেছিস? আমার এত সুন্দর স্বপ্ন তুই ভেঙে দিলি জিমিন। সে আমি তোকে কোনোদিন ক্ষমা করব না, তোর ক্ষমা আমার লাগবেও না। জাঙ্কুক মুখ ছোট করে একবার নিজের অবস্থানের দিক খেয়াল করে। আরে আমি ফ্লোরে কি করছি? আমি তো বিছানায় ছিলাম। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। হ্যাঁ রে ভাই, তুই তো বিছানায় ছিলি, কিন্তু স্বপ্ন দেখতে দেখতে আমাকে নিয়ে তুই ফ্লোরে পড়ে গেছিস। তুই তো যদিও ব্যথা পাসনি, ব্যথা তো পাইছি আমি। ইস, মাজাটা আমার টনটন করছে। এখন তো আমি ভাবছি কালকে আমি কিভাবে ট্রেনিং করব। আরে ভাই, সেটা বাদ দে, আমি আমার বউকে স্বপ্নে দেখেছি। ইস, আমার বউটা কি সুন্দর। জাঙ্কুকের কথা শুনে জিমিনের মাথায় রাগ উঠে যায়। জাঙ্কুকের এই স্বপ্নের জন্যই তো জিমিন আজকে মাঝে এত জোরে ব্যথা পেল। সাথে সাথে জিমিন জাঙ্কুকের পেছনে একটা জোরে সোরে লাত্তি বসায় দেয়। আরে জিমিন, মারছিস কেন ভাই? তুই একদম বউ বউ করবি না, চুপ করে থাক। জিমিন রাগে গজগজ করতে করতে পাশে পেতে রাখা চেয়ারের উপর ধপ করে বসে পড়ে। আর ভাগ্য খারাপ হলে যা হয়, চেয়ারটা আগে থেকে ভাঙা ছিল। জিমিনের ধপ করে বসার কারণে চেয়ার ভেঙে চৌচির, আর জিমিন আবারও ধপাস করে ফ্লোরে পড়ে গেল। চেয়ার ভাঙা আর জিমিনের পড়ার শব্দ শুনে জাঙ্কুক ঝট করে পেছনে তাকিয়ে দেখে জিমিন চেয়ার ভেঙে ফ্লোরে পড়ে আছে। 2 সেকেন্ডের মাথায় জিমিন অনুভব করে তার মাজায় আবার ব্যথা পেয়েছে সে। ব্যথার টেলায় জোরে করে একটা চিৎকার দেয় জিমিন। আর জাঙ্কুক জিমিনের চিৎকার শুনে কানে হাত চেপে ধরে। আমি জিমিনা। আমি কোথা থেকে বলছি তোমরা কি জানো? আমি হানগুন থেকে বলছি। হ্যাঁ, ঠিক শুনেছ, আমি কোরিয়া থেকে বলছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বিটিএস দেরকে চিনলাম। তাহলে শোনো, আমার নাম জিমিনা। সবাই বলে আমি নাকি একটু বেশি দুষ্টামি করি। জানি না আমি কতটা দুষ্টামি করি। নিজের ঢোল তো নিজে পিটাতে পারবো না,
আমি ভার্সিটি ফার্স্ট ইয়ার পড়ছি। ইন্টার কমপ্লিট করেছি, ভার্সিটির জন্য আবেদন করেছি। সবাই বলে জীবনের প্রতিটা মুহূর্তই বিশেষ, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি আমার বিটিএস কে চিনে ফেলার মুহূর্তটা ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে বিশেষ। সেদিন রাত 12টা বাজে, আমার একদমই ঘুম পাচ্ছিল না। ভাবলাম একটু ইউটিউব দেখি, বিরিয়ানির রেসিপি খুঁজে বের করব, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বিরিয়ানির বদলে ভেচুইটা রেকমেন্ডেশনে চলে এলো। আমি ভাবলাম উফ, আবার কোন আজাইরা গান। দেখি দেখি মানুষ তো পাগল কেন এই গানগুলোর জন্য। ভিডিওটা প্লে করলাম। প্রথম 5 সেকেন্ড পর বেশ মজা লাগে। 10 সেকেন্ড পর ওহ কি রাজকুমার। 30 সেকেন্ড পর আমার চোখ ঠিক দেখছে তো। 1 মিনিট পর এই লোকটা কি মানুষ নাকি দেবদূত। আর তারপর আমার মাথার উপর দিয়ে ধুপ করে একটাই শব্দ আসলো, ক্রাশ ক্রাশ। ঠিক শুনছো, ক্রাশ। হ্যাঁ, বুঝতেই তো পারছো, সেই রাতে আমি সুগার প্রেমে পড়ে গেলাম। সেই দিন থেকে শুরু হলো আমার বিটিএস গবেষণা। মাথার চারপাশে শুধু একটাই শব্দ, বিটিএস বিটিএস বিটিএস। তারা কবে জন্মেছে, কোথায় থাকে, সকালে কি খায়, রাতে কি খায়, রাতে কিভাবে ঘুমায়, সবকিছু নিয়ে আমি হয়ে গেলাম গুগল মাস্টার। কিন্তু মজার বিষয় হলো সুগার সম্পর্কে জানার পর আমি শুধু তার ফ্যান না, তার 1 নম্বর ডিটেকটিভ হয়ে গেলাম। কারণ এই মানুষটা এত শান্ত, এত কুল যে তাকে বোঝার জন্য একটা পিএইচডি করা দরকার। তার মিষ্টি হাসি, তার অলসতা, তার আমি কিছুই পরোয়া করি না। টাইপের ভাব, তার সেই সঙ্গে তার গভীর জীবন দর্শন, সব মিলিয়ে সে এক অদ্ভুত কম্বিনেশন। তবে সবচেয়ে বেশি অবাক হই যখন দেখি বিটিএস এর মধ্যে সবচেয়ে ঘুমপ্রেমী মানুষটাও এত পরিশ্রম করতে পারে। দিনে গান লেখা, রাতে র্যাপ রাইটিং, ফাঁকে ফাঁকে মিউজিক প্রডিউস করা। কখনো মনে হয় সে মানুষ না, একটা মিউজিক মেশিন। আর আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার ঠান্ডা স্বভাব। মানে তুমি যদি একবার হাসতে হাসতে মরে যাও, সে হয়তো শান্তভাবে তাকিয়ে বলবে বেশ মজা ছিল। কিন্তু যতই সে কুল দেখাক, আমি জানি তার ভেতরে আছে একটা সুপার সফট হার্ট। সে নিজের আবেগ প্রকাশ না করলেও তার গানের মধ্যে লুকিয়ে থাকে। ফার্স্ট লাভ, দ্য লাস্ট ইত্যাদি এরকম অনেক গানে আমি দেখেছি। এইসব শুনলে মনে হয় যেন সে তার সমস্ত অনুভূতি গানের মধ্যে ঢেলে দিয়েছে। এই জন্যই সুগা আমার কাছে শুধু একটা কেপপ আইডল না, সে এক জীবন্ত অনুপ্রেরণা। আর বিটিএস, ওদের ছাড়া জীবনটা একটা বিরিয়ানি প্লেট থেকে মাংস তুলে নেওয়ার মতন ফাঁকা লাগবে। আর কি বলবো গাইস, সারাক্ষণ এখন মাথার মধ্যে ঘুরে এই সুগাকেই আমার লাগবে, এই সুগাকেই লাগবে। এখন এই জিনিসটা নিয়ে আমি চিন্তিত আছি। এই হলো আরেকটা বিটিএস আর্মি, 22 হলো সুগা। সারাক্ষণ মাথার মধ্যে ঘুরঘুর করে কিভাবে সুগার কাছাকাছি যাবে আর সুগাকে খপ করে ধরে বিয়ে করে ফেলবে। কতবার যে সুগার বাড়ির সামনে ঘুরঘুর করেছে তার ঠিক ঠিকানা নেই। তবে প্রত্যেকবারই সুগার বাড়ির গার্ডের কাছে ধরা পড়ে গেছে, আর তারপর ঘাট ধরে বের করে দিয়েছে গার্ডগুলো। এতক্ষণ জিমিন লাইভ করলো। জিমিনের ইউটিউব চ্যানেলের নাম হলো জিংকং আগস্টি। লাইভ এন্ড করে জিমিনা চেয়ারে গায়ে নিয়ে দেয়, এবার পড়তে বসতে হবে। কিন্তু সুগার সাথে দেখা করার চিন্তা কিছুতেই মাথা থেকে বেরোচ্ছে না। কি আজব তাই না, জিমিনা সাউথ কোরিয়া থেকেও সুগার সাথে দেখা করতে পারছে না। আর আমরা হাজার হাজার কিলোমিটার দূরে থাকা আর্মিরা কতই না আশা করে আছি একদিন না একদিন ঠিক আমাদের সাতরাজার সাথে দেখা হবে। আমার নাম হবি, আর আমার বাড়ি ইন্ডিয়া। আমি ইন্ডিয়াতে থাকি। বর্তমানে আমার পড়াশোনা কমপ্লিট। আমি একজন বিজনেসম্যান।
বিজনেসের জন্য এর আগেও অনেক দেশে গিয়েছি, তবে সাউথ কোরিয়াতে কোনোদিন যাওয়া হয়নি। আমি যেহেতু একজন ব্রিটিশ আর্মি, তাই আমার অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে আমি সাউথ কোরিয়াতে যাব। তবে এবার আমার ইচ্ছেটা মনে হয় পূর্ণ হতে চলেছে, কেননা রিসেন্টলি আমি একটা প্রজেক্ট পেয়েছি সাউথ কোরিয়াতে। এই সামনের সপ্তাহে সাউথ কোরিয়ার জন্য বেরিয়ে পড়ব। যদি ভাগ্য আমার সহায় হয় তাহলে ইনশাল্লাহ দেখা হবে বিটিএস 7 মেম্বারদের সাথে, স্পেশালি আমার বাইএস জাংকুকের সাথে। আমার কাছে জাংকুককে অনেক ভালো লাগে, বলতে গেলে আমি তাকে ভালোবাসি। আমার যে কোনো কাজের মধ্যে জাংকুকের কথা মনে পড়ে। আমি যখন মন খারাপ করে থাকি তখন জাংকুককে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। জাংকুকের ভিডিও, জাংকুকের কিউট স্মাইল, জাংকুকের ফানি ফানি কাজকর্ম, এই সব কিছু আমার অনেক ভালো লাগে। আর মাঝে মাঝে তো আমি নিজেই অনেক জেলাস হই যখন অন্য অন্য মেয়েরা বলে জাংকুক আমার হাজব্যান্ড। আমার প্রচণ্ড পরিমাণে জেলাস হয়, তখন মনে চায় কিছু একটা করে ফেলি রাগের মাথায়। যাই হোক, আর আমার বিটিএস আর্মি হওয়ার কারণ, আমি বসে বসে ফোন দেখছিলাম, হঠাৎ ফোনের স্ক্রিনে কিছু ভিডিও আমার সামনে আসলো। আমি সেই ভিডিও দেখি, এরকম করে অনেক দিন গেল আমি বিটিএসদের ভিডিও দেখি। আমি দেখতে দেখতে বুঝতে পারি এবং জানতে পারি তাদের সম্পর্কে। তারা যতই অন্য ধর্মের হোক, তারা মানুষদের সম্মান করতে জানে, ভালোবাসতে জানে। আমাদের অল বিটিএস মেম্বাররা অনেক অনেক ভালো। আমি আমার অল বিটিএস মেম্বারদের অনেক ভালোবাসি। হবি তার কেবিনে বসে ফাইল চেক করছিল আর সিসি ক্যামেরায় পুরো অফিসের এমপ্লয়ীদের পর্যবেক্ষণ করছিল। এমন সময় হবির ফোনে টুক করে একটা নোটিফিকেশন আসলো। হবি হুড়মুড় করে ফাইলটা সাইডে টেবিলে রেখে ফোন হাতে তুলে নিল। ফোন অন করতেই দেখতে পায় জেহব লাইভে এসেছে। খুশিতে হবির মন গার্ডেন হয়ে গেছে। টুক করে নোটিফিকেশনে প্রেস করে হবি চলে যায় জেহবের লাইভে। ইতিমধ্যে হাজার হাজার আর্মিরা লাইভে জয়েন করেছে। মুহূর্তের মাঝেই হাজার হাজার আর্মি মিলিয়ন আর্মিতে পরিণত হয়ে গেল। সব আর্মি কমেন্ট করছে, লাইভে যেন কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে। আর কিছু কিছু আর্মি তাদের কাজের চাপে লাইভে অ্যাটেন্ড করতে পারেনি। কিছুক্ষণের মাঝেই দেখা যায় জেহবের লাইভে জিন কমেন্ট করছে। ইস, আর্মিদের খুশি এখন 3 গুণ 4 গুণ হয়ে গেছে। Hey, armies! I'm your hope, you are my hope. I'm J-Hope. Hope right here. It's really tasty. Tasty, very tasty. আরে হালার তো খা পরে, আগে দেখ তো লাইভে কে আইছে। মানে এটা কোনো কথা? আমি কখন থেকে কমেন্ট করতেছি, এই বেড়ায় খাইতে ব্যস্ত। নম নম নম। হেই চিনু হিয়াং, তুমি কখন কমেন্ট করলা? আমি তো দেখি নাই। ওই যে আইলো ঢং করতে। আহারে ইয়াম্মি টেস্টি করতে করতে খাইলে দেখবি কেমনি কে কমেন্ট করতেছে না করতেছে। মানে সরি, ইটস আ লিটল মিস্টেক, দেখতে পাই নাই। তাই এবার কও কেমনটা আসো? দিন তো জোয়ান হইতাছো। I am also well young. আসলে কথা হইতেছে অনেক ক্ষুধা লাগছিল, তার জন্য আর কি খাওয়াতে বেশি বিজি হয়ে গেছিলাম। What? It's hairstyle bro, it's hairstyle. আমি অলওয়েজ অনেক পরিষ্কার। তোর কথা আমি অনেক কষ্ট পাইলাম জিন। দেখ শালা আবার ঢং করে। আরে জিন, এটা কোনো কথা? আমি তো এখন তাড়াতাড়ি রিপ্লাই করতেছি। যা তুই হ, বাইর থেকে বের হ। যাই হোক, ওসব বাদ দাও আর্মি, লেটস এনজয় আওয়ার ফুড। ইটস রিয়েলি টেস্টি, ইয়াম্মি। অন্যদিকে এতক্ষণে তেজ, সুজি, ন্যান্সি কলেজে পৌঁছে গেছে। কিন্তু কলেজে পৌঁছে তো কোনো কাজ হলো না, কারণ ক্লাস শুরু হয়ে গেছে। আর ওই বলদ স্যার তেজ, সুজি আর ন্যান্সিকে ক্লাসরুমের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, আর ঘাড়ে ভারী ভারী ব্যাগ। শালি তের বাচ্চি, আজ তোর জন্য আমাদের এই ভারী ভারী ব্যাগ নিয়ে ক্লাসরুমের বাইরে মান সম্মান খুঁয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
তোর ওই বালের ডায়েরি যদি আমি তোর বাসায় গিয়ে ছেড়ে কুটি কুটি করে আগুন দিয়ে না পড়েছি, আমার নামও সুজি না। ওই তুই চুপ যা, চিনি ছাড়া সুজি। আমাকে যদি আগে বলতি 10টা বেজে গেছে, তাহলে বুঝি আমি বসে বসে ডায়েরি লিখতাম, নিজে দোষ করে আমার নামে দোষটা পাস, অসভ্য মহিলা একটা। কুত্তি। সুজি তার কান ছেড়ে তেকে দুরুম ধারণ পেটাচ্ছে। তেও কম কিসে, তেও পেটাচ্ছে সুজিকে। এদিকে ন্যান্সিও তার কান ছেড়ে দিয়ে তে আর সুজিকে থামানোর চেষ্টা করছে। আরে বোন, তোরা থাম, তোদের কিলাকিলি খুশাখুশি পরে করিস। এখন যদি ওই হুতুম প্যাঁচাটা বের হয়ে আসে, তাহলে আমাদের পিঠে কঞ্চি ভাঙবে। সুজি আর তে দুজন 2 থাপ্পড় ন্যান্সি 2 গালে বসিয়ে দেয়। এবার ন্যান্সিও রেগে যায়। ন্যান্সি রেগে তে আর সুজিকে পেটাচ্ছে। তারপর 3 জনের মধ্যেই মারামারি বেঁধে গেল। এরই মধ্যে তেদের ক্লাস টিচার বের হয়ে চলে আসছে ক্লাসরুম থেকে। बाहर कुत्ते भोग रहा है, कुत्ते की तरह तुम लोग भी भोग रहा हो। छी। ते नैन्सी सुजी, छी। দেখেন স্যার, আপনি বাংলায় কথা বলতে পারলে বলবেন, না হলে আপনার কিচ্ছু বলারই দরকার নেই। আমি বাংলায় কথা বলতে পারি, কিন্তু হিন্দি হলো আমার মাতৃভাষা, তাই আমি ছাড়তে পারি না। সেটা কথা না, কিন্তু তোরা এরকম মারামারি লাগাইছিস কেন? একেই তো দেরি করে কলেজে আসছিস। স্যার আমি জাস্ট বুঝি না, আমরা এখন কলেজে পড়ি, স্কুলে না। আমি কিছুতেই বুঝতে পারি না, ক্লাস 1-এর বাচ্চাদের যেভাবে শাসন করা হয়, আপনি আমাদের সেভাবে কেন শাসন করেন? এমনভাবে কথা বলছো যেন তোমরা ভার্সিটিতে পড়ো। হ্যাঁ, সেটাই তো সমস্যা। আর 2 বছর পর আমরা ভার্সিটিতেই পড়বো। আগে চান্স তো পা। স্যার আপনার কি বলে মনে হয় আমরা চান্স পাবো না? আমরা যথেষ্ট ভালো স্টুডেন্ট। হ্যাঁ জানি, সেই জন্যই গত পরীক্ষায় 3টার একটাও পাস করতে পারিসনি, সবগুলো ফেল। স্যার আমি ফেল করিনি। ফেল না করলেও যে মার্ক আনছস ওটা ফেলের থেকে কম কিছু না। তারপর শাহরুখ খান স্যার তে, সুজি আর ন্যান্সিকে ক্লাসরুমের ভেতরে ডেকে নেয়। এখন যদি ওদের 3 জনকে বাইরে রাখা হয়, আবার এরা মারামারি লাগাবে। তারপর প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে শাহরুখ খান স্যারকে জবাবদিহি করতে হবে। সেই রিস্ক নিতে যাচ্ছেন না এখন। তে আর ন্যান্সি এক বেঞ্চে বসলো, আর সুজি গিয়ে অন্য একটা বেঞ্চে বসলো। এই তে, বুঝলাম না তো ওই হাড়গিলাটা ক্লাস নিতে আসেনি কেন? সেটা আমি কি করে বলবো? কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে ওই হাড়গিলাটা ক্লাস নিতে আসেনি, আমরা বাচ্চা গেছি। নাহলে কঙ্কালটা ক্লাস নিতে আসলে আমাদের রফা দফা হয়ে যেত। যা বলছিস দোস্ত। আর অন্যদিকে জাঙ্কুক আর জিমিন মাঠের কড়া রোদের মধ্যে কান ধরে মুরগির মতো বসে আছে। 2 বেচারার মুখ চোখ একদম লাল হয়ে গেছে। জিমিন, সে তোকে কে বলছিল আমার গায়ে পানি ঢালতে? চুপ থাক জাঙ্গা। তোকে কে বলছিল আমাকে নিয়ে ফ্লোরে পড়ে যেতে? নিজে তো ব্যথা পাসনি, যত ব্যথা পাইছি আমি। তারপর চেয়ারে বসতে গিয়ে আমার মাজাটা আরও গেছে। আমি তো ভেবেছিলাম আমার হাড্ডিগুটি সব ভেঙে গেছে, কিন্তু এখন দেখছি না, হাড্ডিগুটি ঠিকই আছে। কিন্তু মাজা ব্যথা করছে, তুই তো শান্তিতেই বসে আছিস, এদিকে আমার কি অবস্থা হচ্ছে। উফ। দেখ জিমিন, সে এখন কথা না বলে চুপ করে বসে থাক। গরমে আমার জান যাই যাই অবস্থা। আমার তো মনে হয় আমার মাথার উপর একটা ডিম রেখে দিলে ডিম ফুটে বাচ্চা বের হবে। আরে গাধারাম, বাচ্চা কেন ফুটতে যাবে? ডিম পুরো অমলেট হয়ে যাবে, বুঝছিস? তোর মাথায় ডিম অমলেট হতে পারে, আমার মাথায় বাচ্চাই ফুটবে। যতই হোক, আমি জাঙ্কুক বলে কথা, আমার সাথে সবসময় ইউনিক ইউনিক কিছুই হয়। এই যেমন আজকে আমি আমার বউকে দেখতে পেয়েছি। আহা, আমার বউটা কি সুন্দর। আরে ধ্যার শালা, গরমে আমার মাথা ফুটছে, তুই থাক তোর বউ নিয়ে। অ্যাকচুয়ালি তখন জাঙ্কুকের ঘুম ভাঙানোর জন্য জিমিন যে জাঙ্কুকের উপরে 1 বালতি পানি ঢেলে দিয়েছিল, ওই পানি ঢালার কারণে জাঙ্কুক আর জিমিন যে ঘরে আছে সেই ঘরের ফ্লোর পুরো ভিজে গেছে। ইভেন খাটের নিচে কিছু জরুরি জিনিসপত্র ছিল, সেগুলোও পানিতে ভিজে গেছে। তাছাড়াও পাশে থাকা চেয়ারটাও ভেঙে গেছে। চেয়ার ভেঙে পড়ে যাওয়ার পর জিমিনের চিৎকার শুনে ক্যাম্পের অনেকেই জিমিন আর জাঙ্কুকের ঘরে চলে আসে। এই অবস্থা দেখে ওদের ক্যাপ্টেন রেগে যায়, আর শাস্তি স্বরূপ জাঙ্কুক আর জিমিনকে কড়া রোদের মাঝে মুরগি বানিয়ে বসিয়ে রাখে।